ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে যে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষার্থীরা তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে ক্লাস করাবো হচ্ছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইটা। সবাই একটু খেয়াল করো, দেখো আমার হাতে কি বইটা আছে, সপ্তম শ্রেণীর বিজ্ঞান। আজকে আমরা তোমাদের সাথে ক্লাস করাবো হচ্ছে, গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্বের একটা ক্লাস নিয়েছি। দ্বিতীয় অধ্যায়টা আমাদের ছিল হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষের সংগঠন। প্রথম পর্বে বা প্রথম ক্লাস আমরা নিয়েছিলাম হচ্ছে একটি উদ্ভিদ কোষের বর্ণনা, ঠিক আছে, একটা আদর্শ উদ্ভিদ কোষের বর্ণনা সম্পর্কে আমরা একটু ধারণা দিয়েছি। আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে পার্ট 3 এবং 5 এর মধ্যে পৃষ্ঠা হচ্ছে 12 থেকে 13 যে তোমার কোষগুলো আছে। দেখো আজকে কোষ হচ্ছে কোষ অঙ্গাণুগুলোর পরিচয়। আমাদের একটা প্রাণী দেহে আমাদের জীবদেহের মধ্যে যে কোষ, আমাদের জীবদেহটা কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত, তাই না? কিন্তু আমাদের জীবদেহের কি কোষের কি নাম বা কোন কোষ কি কাজে ব্যবহৃত হচ্ছে বা কি জন্য আমাদের দেহের জন্য এটা অপরিহার্য, এগুলো কি আমরা জানি না। আজকে আমরা এই ক্লাসের মধ্যে আমরা জানতে পারবো হচ্ছে কোষ অঙ্গাণুগুলোর কি নাম, ঠিক আছে? তাহলে আমি একটু বলতেছি, তোমরা একটু খেয়াল করো সবাই। দেখো পেজ নাম্বার হচ্ছে তোমাদের 12 পৃষ্ঠা। 12 পেজের মধ্যে পার্ট 3 এবং 5 এর মধ্যে সর্বপ্রথম দেখা আছে দেখো প্লাস্টিক। তার মধ্যে দেখো সাইটোপ্লাজম সুনির্দিষ্ট আবরণীযুক্ত সজীব বস্তুগুলোর কোষ কি অঙ্গাণু। নিচে এগুলো কি দেওয়া আছে, তোমার পরিচয়গুলো দেওয়া আছে। তার মানে হচ্ছে সাইটোপ্লাজমের সুনির্দিষ্ট আবরণীযুক্ত একটা সাইটোপ্লাজম থাকবে, তার সুনির্দিষ্ট আবরণী কোষগুলোকে কি বলা হয়? কোষগুলোর অঙ্গাণু বলা হয়। কিন্তু সেক্ষেত্রে আজকে আমরা ক্লাসে কি শিখবো? কোষ অঙ্গাণুগুলোর কি শিখবো? পরিচয় শিখবো। তার মানে হচ্ছে এই কোষগুলো কি কাজে ব্যবহৃত হচ্ছে, এই কোষগুলোর নাম কি, এগুলো সম্পর্কে কি একটু ধারণা নেব। দেখো ফার্স্টে আছে হচ্ছে প্লাস্টিক। দেখো সবুজ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের বর্ণহীন বা বর্ণযুক্ত গোলাকার এবং ডিম্বাকার অঙ্গাণুকে কি বলা হয়? প্লাস্টিড বলা হয়। তার মানে সাইটোপ্লাজমের বর্ণহীন অথবা বর্ণযুক্ত তোমার একটা সবুজ উদ্ভিদ কোষ, আমাদের কোষগুলো তৈরি হয় জীবদেহের মাধ্যমে। তার মানে কি তোমার জীবদেহগুলো প্লাস্টিকটা কোথায় থাকে? তোমার যেগুলো সবুজ উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে? তোমার প্লাস্টিকটা থাকে। যার কিছু কিছু তোমার বর্ণহীন এবং কি বর্ণযুক্ত আকারে কি প্লাস্টিকগুলো তোমার ওখানে সীমাবদ্ধ থাকে। দেখো সাধারণত প্রাণী কোষে প্লাস্টিক নেই। তার মানে আমরা প্লাস্টিক যেটা পাচ্ছি, দেখো প্লাস্টিক আমি একটু নামটা তোমাদের জন্য একটু লিখতেছি। এই কোষটা তুমি একমাত্র হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে পাবা। আমি ফার্স্টে তোমাদের একটা কথা বলেছি, সেটা হচ্ছে সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে বর্ণহীন এবং বর্ণযুক্ত যেগুলো কি বর্ণের গোলাকার এবং ডিম্বাকার অণুগুলোকে কি বলা হয়? প্লাস্টিড। তার মানে তোমার গোলাকারও থাকবে আবার এবং কি তোমার ডিম্বাকারের মধ্যে যে অণুগুলো থাকবে এগুলোকে কি বলা হয়? প্লাস্টিড বলা হয়, ঠিক আছে? এই প্লাস্টিডগুলো আমরা কোথায় দেখতে পেয়েছি? এই প্লাস্টিডগুলো আমরা দেখতে পাই হচ্ছে তোমার কোথায়? উদ্ভিদ কোষে। এই প্লাস্টিডগুলো আমরা কোথায় দেখতে পাবো না? প্রাণী কোষে কি প্লাস্টিড কোষগুলো দেখতে পাবো না। দেখো এই অঙ্গাণু উদ্ভিদ কোষের এক অন্যান্য বৈশিষ্ট্য। তার মানে এই প্লাস্টিড কোষটা আমি আবার তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। এই প্লাস্টিড কোষটা তোমার কিসের জন্য বিখ্যাত? সর্বপ্রথম হচ্ছে তোমার সবুজ উদ্ভিদের জন্য কি হচ্ছে প্লাস্টিড কোষটা কি করণীয়? খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। দেখো প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষণের বর্ণনা গঠন এবং খাদ্য সঞ্চয়ের মুখ্য ভূমিকা পালন করে কে? তোমার এই প্লাস্টিড কোষটা। যেহেতু আমরা একটা পরিচয় সম্পর্কে জানবো, এই জন্য উদ্ভিদ কোষের মধ্যে যে প্লাস্টিড কোষটা আছে এটা আমাদের উদ্ভিদের জন্য কি কি কাজে লাগছে? তার মানে এটা আমাদের উদ্ভিদের জন্য লাগছে হচ্ছে উদ্ভিদ খাদ্য সঞ্চয় করার জন্য এটা আমাদের কি মুখ্য ভূমিকা পালন করে। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা জানি কি? আমরা জানি হচ্ছে উদ্ভিদগুলো নিজের খাদ্য কি নিজে তৈরি করে, কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করার পরও তার খাদ্যগুলো তার দেহে সঞ্চয় করার জন্য কি অঙ্গাণুটা কাজ করে? তোমার প্লাস্টিড অঙ্গাণুটা কি করতেছে? কাজ করতেছে। তারপরে রজ্জ পদার্থের উপস্থিতি অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিড পদার্থ কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। দেখো একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড বা কি বর্ণযুক্ত প্লাস্টিড এবং কি লিউকোপ্লাস্টিড এবং বর্ণহীন প্লাস্টিড। তার মানে একটা হচ্ছে তোমার বর্ণযুক্ত প্লাস্টিড থাকবে এবং কি বর্ণহীন একটা কি থাকবে? প্লাস্টিড থাকবে। তারপর দেখো ক্রোমোপ্লাস্টিড 2 রকম। ক্রোমোপ্লাস্টিড ও কি আছে? ক্লোরোপ্লাস্টিড এবং কি ক্রোমোপ্লাস্টিড।
গাছে বা সবুজ উদ্ভিদে যদি আমাদের ক্লোরোফিল না থাকে তাহলে কি ওই সবুজটা কি হচ্ছে না, তুমি একটা আমাদের সবুজ রংটা ধারণ করতেছে বা একটা উদ্ভিদ তার সবুজ রংটা ধারণ করতে হচ্ছে কি ক্লোরোফিলের মাধ্যমে। যদি তোমার দেহের মধ্যে প্লাস্টিকের মধ্যে যদি ক্লোরোফিলটা না থাকে তখন কি আমাদের ওই উদ্ভিদটা কি থাকে না, সবুজ থাকে না। তার মানে হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টে তোমার কি সবুজ বর্ণের কি থাকে, ক্লোরোফিল থাকে, যা হচ্ছে একটা নাম কি রঞ্জক পদার্থ। ঠিক আছে, তারপর দেখো সালোক সংশ্লেষণের সহায়তা এর কি কাজ করে, তার মানে প্লাস্টিক এই তোমার কোষটা তোমার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্লোরোফিস্ট, একটা হচ্ছে কি তোমার ক্রোমোফিস্ট। তার মানে এই যে ক্লোরোফিস্টে তোমার কি সবুজ বর্ণের একটা ক্লোরোফিল থাকে যা তোমার উদ্ভিদটাকে কি সবুজ আকার ধারণ করতে সহায়তা করে এবং তোমার কি করতেছে, তোমার করতেছে হচ্ছে সালোক সংশ্লেষণ কি প্রক্রিয়া কাজে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। তার মানে তোমার যদি তোমার দেহের মধ্যে যদি উদ্ভিদের দেহেতে যদি ক্লোরোফিল না থাকে তাহলে কি উদ্ভিদটা সালোক সংশ্লেষণের মাধ্যমে তার কি খাদ্যটা তৈরি করতে পারবে না। ঠিক আছে, তারপর দেখো ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি এবং ফুলের ত্বকের বিভিন্ন বৈচিত্র্যের সৃষ্টি করে। তার মানে ক্লোরোপ্লাস্টটা হচ্ছে তোমার ক্লোরোফিল মানে সবুজ রংটা ধারণ করার জন্য এবং সালোক সংশ্লেষণ কি প্রক্রিয়ার জন্য তোমার কি করতেছে, ব্যবহার করতেছে বা এটা প্রধান কাজ করতেছে। তার মধ্যে আরেকটা হচ্ছে তোমার কি আছে, ক্রোমোপ্লাস্ট। ঠিক আছে, এই ক্রোমোপ্লাস্টটা হচ্ছে ফুলের পাপড়ি এবং ফুলের ত্বক বিভিন্ন বর্ণ বৈচিত্র্যের আকারে কি তোমার ধারণ করতে থাকে। যেমন দেখো এখানে আমি তোমাদের বোঝার ক্ষেত্রে দুইটা ফুল আঁকতেছি। দেখো একটা ফুল হচ্ছে তোমার লাভ সিস্টেমের আর একটা ফুল হচ্ছে তোমার গোলাকার। দেখো এখানে দুইটা ফুল দুই আকারের, তার মানে তোমার ক্রোমোপ্লাস্টটা কি হিসাবে কাজ করতেছে, দেখো ক্রোমোপ্লাস্ট তোমার ফুলের পাপড়ি, ধরো এগুলো হচ্ছে তোমার কি ফুলের পাপড়ি। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা ফুলের পাপড়ি, প্রত্যেকটা ফুলের বর্ণ বা প্রত্যেকটা ফুলের বৈচিত্র্যগুলো কি তোমাকে আলাদাভাবে কাজ করতেছে কি ক্রোমোপ্লাস্টটা। ঠিক আছে, তোমরা একটু দেখো ক্রোমোপ্লাস্টটা কি কাজ করতেছে, তোমার বিভিন্ন ফুলের পাপড়ি ফুলের ত্বক এগুলো কি করতেছে তোমার বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। সবুজ ফল পাকার সময় ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়। তার মানে তোমার আমরা যখন গাছে কি করি, গাছে যখন ফল হয় তখন ওই ফলটা ফার্স্টে কি থাকে তোমার সবুজ থাকে, তাই না? কিন্তু আস্তে আস্তে ফলটা যখন তোমার হলুদ বর্ণ ধারণ করে বা পাকা হয় তখন তোমার কি হচ্ছে যে আমাদের ক্লোরোপ্লাস্টটা আছে এটা আমার কি ক্রোমোপ্লাস্টে কি হচ্ছে পরিণত হচ্ছে, তখন আমাদের সবুজ ফলটা কি হচ্ছে হলুদ বা পাকা আকারে কি করতেছে ধারণ করতেছে। ঠিক আছে, তার মধ্যে দেখো তোমাদের নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে যে যদি সবুজ দুর্বা ঘাস হট দিয়ে কিছুদিন ঢাকা থাকে ঘাসগুলো কি হচ্ছে তোমার সাদা হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে তুমি দেখে থাকবা যে ধরো সবুজ তোমার একটা মাঠে যখন তুমি একটা স্থানে যখন তুমি কোনো কিছুতে একটা জায়গা ঢেকে রাখতেছো, পাশের যে দুর্বা ঘাসগুলো বা পাশের যে ঘাসগুলো এগুলো তোমার কি আকারে হচ্ছে তোমার সবুজ আকার ধারণ করতেছে। কিন্তু তুমি যে স্থানটা তুমি ঢেকে রাখছো, ধরো তোমার এরকম একটা স্থানে তুমি কি একটা বল বা কোনো ভারী একটা জিনিস দিয়ে তুমি ঢেকে রাখার পর দেখবা এই তোমার এই গাছগুলো তোমার কি একটা অন্যরকম একটা কি সাদা আকার কি করতেছে ধারণ করতেছে। ঠিক আছে, তারপর দেখো উদ্ভিদের যেসব অংশ আলো পৌঁছায় না সেসব অংশের কোষ যেসব উদ্ভিদের কোষে আলো পৌঁছায় না তাদেরকে কি বলা হয় লিউকোপ্লাস্টিক থাকে। তার মানে হচ্ছে দেখো একটা উদ্ভিদের আলোটা আমাদের জন্য কি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোনো ক্ষেত্রে দেখবে যদি তুমি এই মাঠটাতে খেয়াল করো, সেক্ষেত্রে যদি এই মাঠটাতে যদি তুমি এরকম একটা আবরণ দিয়ে যদি তুমি ঢেকে রাখো, এখানে অনেক ছোট ছোট গাছগুলো আছে, যদি এই গাছগুলোতে যদি তোমার কি হচ্ছে না আলো যদি পৌঁছায় না, ঠিক আছে ধরো এখানে আমি একটা আবরণ দিয়ে ঢেকে রাখছি যে আবরণের মাধ্যমে কি তোমার আলোটা এখানে প্রবেশ করতে পারবে না, তখন তোমার কি হচ্ছে আলোটা যদি তুমি প্রবেশ করতে না পারো তখন তোমার কি হচ্ছে লিউকোপ্লাস্টিক থাকে। তার মানে ওই উদ্ভিদ কোষে কি থাকবে লিউকোপ্লাস্টিক থাকবে। ঠিক আছে, যেমন মূলের কোষে প্লাস্টিক, সূর্যালোকের প্রভাবে প্লাস্টিকগুলো রূপান্তরিত হয়ে কি হচ্ছে ক্লোরোপ্লাস্টে কি হয় রূপান্তরিত হয়। ঠিক আছে, এতটুকু হচ্ছে তোমার প্লাস্টিক। আমি যে প্লাস্টিকটা বলেছি এটা হচ্ছে একমাত্র কি উদ্ভিদ কোষে প্লাস্টিকটা সম্পর্কে, মানে উদ্ভিদ কোষে এই অঙ্গাণুটা আমাদের কি কি কাজে ব্যবহার হচ্ছে বা উদ্ভিদের কি কি কারণে ব্যবহার হয়ে থাকে সেই
প্রাণী কোষে দুটোটাই কি আমরা পেয়ে থাকি। তাহলে আমাদের এটা হচ্ছে, দেখো আমি একটা চিত্র এঁকেছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে। আমি তোমাদের বলতেছি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এটা আমাদের সবুজ একটা উদ্ভিদের মধ্যে থাকবে এবং কি তোমার থাকবে প্রাণী কোষের মধ্যেও কি এই মাইটোকন্ড্রিয়াটা কি করব আমরা পেয়ে থাকি। দেখো আমি একটু পড়তেছি, সবুজ উদ্ভিদ এবং প্রাণী কোষে সাইটোপ্লাজমের বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট কর্ণাকার অঙ্গকে কি বলা হয় মাইটোকন্ড্রিয়া। তার মানে তোমার একটা দেহের মধ্যে এই মাইটোকন্ড্রিয়াটা তোমার ছোট ছোট আকারে খণ্ড খণ্ড আকারে কি তার সম্পূর্ণ দেহে কি থাকবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, ঠিক আছে। তার মানে দেখো আমি আবার লাইনে পড়তেছি, সবুজ উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমের বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট অঙ্গাণুগুলো দণ্ডাকার অঙ্গাণুগুলোকে কি বলা হয় মাইটোকন্ড্রিয়া। তার মানে তোমার এই মাইটোকন্ড্রিয়া দেখো সেক্ষেত্রে এই চিত্রটা তোমার কি থাকছে, তোমার সবুজ উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে সাইটোপ্লাজমের যে বিক্ষিপ্তভাবে কি বিভিন্ন দেহের মধ্যে কি ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে। সেই ছড়িয়ে ছিটিয়ে আকারকে আমরা কি বলবো মাইটোকন্ড্রিয়া। দেখো এক বচনে মাইটোকন্ড্রিয়ন বলা হয়, যদি আমরা এক বচন বলি একটা বলি তখন আমরা কি বলবো মাইটোকন্ড্রিয়ন, ঠিক আছে। আর যদি আমরা বহু বচন বলি তখন কি আমরা মাইটোকন্ড্রিয়া বলবো। দেখো প্রতিটি মাইটোকন্ড্রিয়ন দ্বিতীয় স্তর পদার্থ দ্বারা আবৃত থাকে। এই বহিঃ পদার্থটি মসৃণ এবং অন্তঃ পদার্থটি আঙ্গুলের মতো অনেক ভাঁজ সৃষ্টি হয়। তার মানে আমার এই মাইটোকন্ড্রিয়ার দুইটা পদার্থ থাকে, পর্দা থাকে। একটা হচ্ছে কি প্রথম পর্দাটা হচ্ছে তোমার মসৃণ, যে দেখো কি বহিঃ পর্দাটি হচ্ছে তোমার বাইরের যে আবরণটি, ঠিক আছে। আমাদের তোমরা ইজিলি ভাবে সহজভাবে বলি, যখন তোমরা একটা ফল দেখো ওই ফলের যে বাইরের একটা ত্বক থাকে এটা হচ্ছে কি আমাদের বহিঃ পর্দা। ঠিক যেমন মাইটোকন্ড্রিয়নের মধ্যে তোমার একটা বাইরের যে আবরণটা থাকবে, এই যে বাইরের যে আবরণটা এটা হচ্ছে তোমার হচ্ছে কি মসৃণ থাকবে। এবং এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে আবরণটা আছে এটা দেখো আমাদের প্রত্যেকজনের আঙ্গুলে দেখবা, এই প্রত্যেকটা আঙ্গুল যখন আমরা লক্ষ্য করতে যাবো দেখবেন আমাদের আঙ্গুলের ভিতরে একটা ভাঁজ থাকে, অনেকগুলো আমাদের ভাঁজ আছে, ঠিক আছে। ঠিক মাইটোকন্ড্রিয়ার মানে ভিতরের যে পর্দাটা আছে এটার মধ্যে কি আমাদের আঙ্গুলের ন্যায় অনেকগুলো কি থাকে ভাঁজ থাকে। দেখো সেক্ষেত্রে এই যে এখানে যে ভিতরের পর্দাটা আছে এটা হচ্ছে তোমার বাইরের পর্দাটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একদম মসৃণ থাকবে। কিন্তু দেখো আমাদের এই যে ভিতরের পর্দাটা আছে এই পর্দাটা দেখো আমাদের ঠিক আঙ্গুলের যে ভাঁজগুলো আছে ঠিক ভাঁজগুলোর মধ্যে কি এগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার বাইরের এবং ভিতরের পর্দার বিবরণীটা। কিন্তু দেখো অন্তঃপদার্থে আঙুলের মতো ভাঁজ থাকে, এদিকে ক্রিস্প বলে। জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তি উৎস হিসেবে কি মাইটোকন্ড্রিয়া। তার মানে জীবের যে যাবতীয় কাজগুলো গঠন করা থাকে এর শক্তি অর্জনের জন্য আমাদের কি প্রয়োজন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্রয়োজন হচ্ছে। তারপর দেখো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দেখো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু কিছু তোমার চিত্র আছে, যেমন একটা হচ্ছে দানা আছে, তারপর কি রাইবোজোম আছে, ক্রিটিস। এই যে দেখো আমি কি বলেছি, আমি বলেছি মাইটোকন্ড্রিয়ার যে অভ্যন্তর পর্দার মধ্যে যে থাকে তোমার আঙ্গুলের ভাঁজের মতো থাকে, এই আঙ্গুলের ভাঁজগুলোকে বলা হয় কি ক্রিস্টি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার একটা কি উদাহরণ। এবং আমাদের এই কোষগুলোতে আমাদের কি কি থাকে সেটা কি, যেমন আন্তঃকোষীয় ঝিল্লি থাকে, এগুলো হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু কিছু দানা দানা থাকবে, এগুলো কি আমাদের দানাদার একটা কি মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরের মধ্যে কি থাকছে তোমার এগুলো বিদ্যমান থাকছে। তারপর দেখো গোলজি বডি। হ্যাঁ, গোলজি বডিটা কি, এটা হচ্ছে আমাদের একটা কি কোষ। যেমন দেখো এগুলো পর্দায় ঘেরা গোলাকার এবং সূত্রাকার অঙ্গাণু এবং নিউক্লিয়াসের সাথে কি অবস্থান থাকে, ঠিক আছে। তার মানে গোলজি বডিটা, ঠিক আছে। এই যে গোলজি বডিটা যে আমরা বলতেছি বা এটা যে আমরা এখন পড়বো, এই গোলজি বডিটা আমরা কোথায় দেখতে পাবো? এই গোলজি বডিটা আমরা দেখতে পারবো হচ্ছে যে আমরা যখন জেলি তৈরি করব, আমরা যখন কোষ জেলিটা তৈরি করব, ওই কোষ জেলির মধ্যে কি গোলজি বডিটা কি আমাদের বিদ্যমান থাকবে। সেন্ট্রিওল হচ্ছে দেখো প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার এবং দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। প্রাণী কোষের এবং নিউক্লিয়াসের সাথে আমাদের যে আমাদের যাদের প্রাণ আছে ওই কোষগুলোর মধ্যে নিউক্লিয়াসের সাথে দণ্ডায়মান থাকাকে কি বলা হয় সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওল সাধারণত একটি স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম।
সেন্ট্রিওলটা কি একটা স্বচ্ছ দানাবিহীন এবং কি সাইটোপ্লাজম দ্বারা কি থাকে আবৃত থাকে। এই অংশকে সাইটোপ্লাজম বলে। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল সাধারণত থাকে না, তার মানে কি সেন্ট্রিওলটা কোথায় থাকে না, যেহেতু উদ্ভিদ কোষে থাকে না তার মানে সেন্ট্রিওলটা তোমার কোথায় থাকতেছে, অবশ্যই থাকতেছে হচ্ছে কি প্রাণী কোষের মধ্যে থাকতেছে। এখন দেখো আমরা একটু নিউক্লিয়াস সম্পর্কে জানবো। নিউক্লিয়াসটা হচ্ছে প্রাণী কোষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোষ, ঠিক আছে। প্রত্যেকটা প্রাণী কোষের মধ্যে এবং প্রত্যেকটা উদ্ভিদ কোষের মধ্যে তোমার নিউক্লিয়াসটা কি থাকবে, অবশ্যই থাকবে। প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে আকার ভিত্তিক এবং কি বিভিন্ন ভাবে কি নিউক্লিয়াস থেকে থাকে। যেমন দেখো এটা হচ্ছে আমাদের, আমি একটু এঁকে নিই, এটা হচ্ছে তোমার একটা নিউক্লিয়াসের মধ্যে একটা দেখো এই নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের মূলত ঠিক আছে। দেখো এটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের মেইন ব্রন। দেখো নিউক্লিয়াস আগে যে প্রোটোপ্লাজমের পদার্থ দিয়ে বিস্তৃত সর্বাপেক্ষা ঘন বস্তুকে কি বলা হয়, নিউক্লিয়াস বলা হয়। তার মানে সেখানে তোমাদের পরীক্ষা অবশ্যই নিউক্লিয়াসটা আসবে। নিউক্লিয়াসটা যদি আসে তাহলে আমরা কি বলবো, প্রোটোপ্লাজমের পদার্থ দিয়ে বিস্তৃত ঘন কি সর্বাপেক্ষা ঘন বস্তুকে আমরা কি বলবো, নিউক্লিয়াস বলবো। দেখো প্রতিটি নিউক্লিয়াসে কয়টি অংশ থাকে, 4টি অংশ থাকে। প্রতিটি নিউক্লিয়াসে কয়টি অংশ আছে, 4টি অংশ আছে। যেমন নিউক্লিয়াসের মেমব্রেন, এই যে আমি যে তোমাদের মেমব্রেনটা আমি যে 4টা অংশের মধ্যে ফার্স্টের অংশটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো প্রত্যেকটা নিউক্লিয়াসের আমি যে এই রাউন্ডটা এঁকেছি, দেখো এই রাউন্ডটা যে এঁকেছি, এই রাউন্ডটা আকার দেখো এই যে প্রথম যে রাউন্ডের এখানে কি কিছু ছোট ছোট কি প্রত্যেকটা ছোট ছোট রাউন্ডের মধ্যে কি দানাটা আছে, এটাও হচ্ছে তোমার নিউক্লিয়াসের প্রথমটা হচ্ছে কি নিউক্লিয়াস, নিউক্লিয়ার কি মেমব্রেন, ঠিক আছে। তার মানে আমাদের নিউক্লিয়াসে যে 4টা অংশ গঠিত থাকে তার মধ্যে প্রথম অংশটা হচ্ছে কি নিউক্লিয়াস মেমব্রেন। এই যে আমি যে রাউন্ডটা এঁকেছি এই রাউন্ডটার যে ফার্স্ট রাউন্ডটা, এই রাউন্ডটাকে আমরা কি বলবো, নিউক্লিয়াস মেমব্রেন বলবো। তারপর দেখো নিউক্লিয়াস তাহলে ফার্স্ট, তারপর নিউক্লিয়াসটা হচ্ছে এই যে এখানে একটা একটা গোলাকার থাকবে, গোলাকারটা কিন্তু সম্পূর্ণ কি থাকবে, পর্দা দ্বারা বিশিষ্ট থাকবে, মানে সম্পূর্ণটা কি ভরা থাকবে। এটা হচ্ছে তোমার জন্য কি নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস। তার মানে আমরা নিউক্লিয়াসটা যখন আমরা গঠন করব, নিউক্লিয়াসটা যে 4টি অংশ থাকে, 4টি অংশের মধ্যে আমি 2টা অংশ পেয়েছি, একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, একটা হচ্ছে কি নিউক্লিয়াস, ঠিক আছে। তার মধ্যে আর 2টা অংশ হচ্ছে দেখো নিউক্লিয়, তারপরটা দেখো নিউক্লিয় জালিকা আছে, ঠিক আছে, নিউক্লিয় জালিকা আছে এবং নিউক্লিয় কি আছে, নিউক্লিয় প্লাজম আছে। তার মানে নিউক্লিয় প্লাজমটা হচ্ছে তোমার এই যে আমি দেখো কতগুলো তোমাকে জাস্ট দেখাইলাম, এটা হচ্ছে তোমার নিউক্লিয় জালিকা, ঠিক আছে। নিউক্লিয়ার জালিকা এবং দেখো প্লাজম, এই যে আমি এই জালিকার মধ্যে দেখো কতগুলো ছোট ছোট পদার্থগুলো আমি দিয়ে দিলাম, এগুলো হচ্ছে তোমার কি নিউক্লিয়াস, নিউক্লিয় কি প্লাজম, ঠিক আছে। তারপরে দেখো আমরা 4টা অংশই কিন্তু আমি পেয়ে গেছি, 1টা 2টা 3টা 4টা। কিন্তু হ্যাঁ এই যে দেখো আমরা যখন নিউক্লিয়াসটা তৈরি করব, এই যে মাঝখানে দেখো আমি একটু ফাঁকা রেখেছি, এটাকে বলা হয় নিউক্লিয়াস কি হচ্ছে রন্ধ্র, ঠিক আছে। রন্ধ্র এবং নিউক্লিয়াস তন্তু হচ্ছে, এটাকে আমরা বলা হচ্ছে কি নিউক্লিয়াস তন্তু। এই যে নিউক্লিয়াসটা হচ্ছে এই এখন দেখো নিউক্লিয়াসের পদার্থটা আমাদের কি কি কাজে লাগবে। দেখো সজীব এবং দ্বিতীয় স্তর বিশিষ্ট পদার্থের প্রতিটি নিউক্লিয়াস আবৃতি থাকে, তার মানে এটাকে আমরা কি নিউক্লিয়াস পর্দাও বলতে পারি। তার মানে আমাদের প্রত্যেকটা কোষের কি উপরে একটা আবরণ অবশ্যই থাকে, ঠিক আছে। এই আবরণটা তো তোমার ভিতরে যেই তোমার কোষের যে কার্যক্রমের গুলোর জন্য যেই অণুগুলো প্রয়োজন, এগুলো কি তোমার কি রাখে, তোমাকে ঢেকে রাখে বা এগুলো অন্য কিছু থেকে
কি অবশ্যই প্রয়োজন। তার মানে নিউক্লিয়াস পর্দাটা দেখো, সজীব এবং দ্বিতীয় বিশিষ্ট পদার্থ দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে, তবে নিউক্লিয়ার পর্দা বলে। ঠিক আছে, যেমন নিউক্লিয়ার পর্দার মধ্যে তোমার থাকছে হচ্ছে আমরা কি কি পেয়েছিলাম, নিউক্লিওপ্লাজম পেয়েছিলাম, নিউক্লিওলাস পেয়েছি, নিউক্লিওজালিকা পেয়েছি। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার জন্য কি নিউক্লিয়াস। তাহলে সেক্ষেত্রে দেখো আজকে আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে পেয়েছিলাম হচ্ছে প্লাস্টিড পেয়েছি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তার মধ্যে পেয়েছি হচ্ছে তোমার কি নিউক্লিয়াস। এই তিনটা স্টেপে হচ্ছে প্রত্যেকটা স্টেপে কি তিনটা স্টেপে আমি কি দেখো তিন রকমের বিবরণ তোমাকে জাস্ট অঙ্গাণুর সাথে কি করে দিয়েছি, পরিচয় করে দিয়েছি। তোমরা বাসায় এই তিনটা পার্ট, এই 3 থেকে 5 পর্যন্ত পার্টের মধ্যে যে তিনটা তোমাদের কোষগুলো পড়েছি, প্লাস্টিড পড়েছি, তারপর মাইটোকন্ড্রিয়া পড়েছি এবং কি পড়েছি নিউক্লিয়াস পড়েছি। তোমরা তিনটা পার্ট অবশ্যই বাসায় খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বা, এবং যদি কোনো কারণে বা কোনো কিছু যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই তোমরা কি কমেন্টস বক্সে তোমাদের প্রবলেমগুলো জানাবা। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নগুলো করবো, আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলো কি তোমাদের সলভ করে দেওয়ার জন্য। সেই পর্যন্ত তোমরা বাসায় নিয়মিতভাবে লেখাপড়া করো। হ্যাঁ, অবশ্যই সুস্থ থেকে নিয়মিত লেখাপড়া করবা। আজ এই পর্যন্ত, সামনে নেক্সট ক্লাসে এই অধ্যায়ে কি আমরা আরেকটু বিস্তারিত সম্পর্কে আলোচনা করবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।